সংসদ আয়োজিত একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর যে ক্লাস, সেখানে আমাদের সমস্ত নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। শুধু নতুন বলবো না, সবাইকে, সমস্ত ছাত্রছাত্রী পুরনো যারা আছো তাদেরকেও স্বাগত জানাই, বিশেষত অংশটা বেশি নতুন। আচ্ছা, আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে আমাদের 4th চ্যাপ্টার। তোমরা কিন্তু এর আগে স্যারের ক্লাসে আর আমিও যে ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু দর্শন শব্দের অর্থ প্রথম চ্যাপ্টার, তারপরে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলো শ্রেণীবিভাগ সেইটি, এবং স্যারের ক্লাসে বিশেষ করে খুব কঠিন একটি চ্যাপ্টার যে আমাদের জ্ঞান লাভের উপায়, সেই অংশটি পড়েছো। আজকে আমরা শুরু করছি 4th চ্যাপ্টার, যেখানে আমরা পড়ব চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। এই নামগুলোর সঙ্গে তোমরা আশা করি পরিচয় তোমাদের হয়ে গেছে। তাহলে এই যে চারবাক কর্তৃক, তাহলে চারবাক একটি দর্শন সম্প্রদায়। এবার আমরা যখন ভারতীয় দর্শন পড়েছিলাম, ভারতীয় দর্শন পড়তে গিয়ে আমরা দেখেছি যে আমাদের আস্তিক দর্শন রয়েছে 6টি, আর হচ্ছে নাস্তিক দর্শন রয়েছে। আস্তিক দর্শন যে 6টি ছিল তার মধ্যে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত, আর 3টি আমার নাস্তিক দর্শন ছিল, সেখানে হচ্ছে চারবাক, বৌদ্ধ আর হচ্ছে জৈন। আমাদের 4th চ্যাপ্টারে পড়তে হবে চারবাক দর্শন সম্প্রদায় কিভাবে অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন। এর আগের ক্লাসে আমরা এই ছকটা দেখেছিলাম। এখানে দেখো, ছকের মধ্যে লেখা রয়েছে দার্শনিক সম্প্রদায়গুলোর নাম, প্রমাণের নাম, আর হচ্ছে প্রমাণের সংখ্যা। এই যে প্রমাণ কথাটা আমরা বলছি, এই কথার সঙ্গেও তোমরা আগে পরিচিত হয়েছো। ভারতীয় দর্শনের নিজস্ব একটা, বলতে পারো, শব্দ এই প্রমাণ, প্রমাতা, প্রমেয়। তারপরে আমরা আরও পড়তে পড়তে শুনেছি জ্ঞাতা, জ্ঞেয় বস্তু, এগুলো কিন্তু আমরা শুনে নিয়েছি। তাহলে প্রমাণ ছিল আমার জ্ঞান লাভের প্রণালী। এবার জ্ঞানকে যখন আমরা লাভ করছি, তাহলে জ্ঞান কত রকমের হতে পারে তোমরা আগের ক্লাসে শুনেছ। দুটো প্রকার জ্ঞানের, একটা হচ্ছে যথার্থ জ্ঞান, একটা হচ্ছে অযথার্থ জ্ঞান। আচ্ছা, প্রণালীকে, জ্ঞান লাভের প্রণালীকে আমরা বলছি প্রমাণ। তাহলে এখানে দেখলাম চারবাকরা কটি প্রমাণ স্বীকার করেছে? একটি। বৌদ্ধ দার্শনিক, বৌদ্ধ এবং বৈশেষিক সম্প্রদায় 2টি, প্রত্যক্ষ এবং অনুমান। সাংখ্য, যোগ, জৈন এবং একদেশী ন্যায়, এটা ভাগটা তোমরা পরে আরও বড় ক্লাসে পড়বে, প্রত্যক্ষ অনুমান শব্দ। অন্যান্য ন্যায়, প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ 4টি। প্রভাকর মীমাংসা, প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি। আর ভাট্ট বেদান্ত, যেটা প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি অনুপলব্ধি। তাহলে এই যে 6টা প্রমাণের নাম আমরা এখানে দেখলাম, তার মধ্যে দেখো একমাত্র চারবাকই দেখো অনুমানকে স্বীকার করেনি। অনুমান কিন্তু সমস্ত দার্শনিক সম্প্রদায়, কিন্তু ভারতীয় দর্শনের মধ্যে যারা যারা রয়েছেন তারা কিন্তু সকলেই স্বীকার করেছেন, আস্তিক বলো নাস্তিক বলো। নাস্তিক এখানে দেখতে পাচ্ছি একমাত্র চারবাক অনুমানকে কিন্তু প্রমাণ হিসাবে স্বীকার করলেন না। এরপরে আমরা চলে আসি অনুমান বলতে আমরা কি বুঝতে পারছি, অনুমান শব্দটি আমাকে কি বোঝাচ্ছে। একটু পূর্বের আলোচনাতে আবারও চলে যাই, যে আমরা যখন জ্ঞান লাভের উপায় সম্পর্কে পড়েছিলাম, যে যথার্থ জ্ঞান প্রমা, অযথার্থ জ্ঞান যাকে আমরা বলছিলাম অপ্রমা। তাহলে প্রমাণ কত প্রকার আমরা সেটা ছকে দেখে নিয়েছি, প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। এরপরে আমরা দেখছি কোনো একটি বিষয়ের প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে অপ্রত্যক্ষ কোনো একটি বিষয়ের যে জ্ঞান হচ্ছে তাকে বলা হচ্ছে অনুমিতি। আবার একটু লক্ষ্য করো, আমি বললাম কোনো একটি বিষয়ের প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে অপ্রত্যক্ষ গোচর বিষয়ের জ্ঞানকে বলা হচ্ছে অনুমিতি। আমি আসবো উদাহরণ নিয়ে। তার আগেই যে অনুমান শব্দটা বলা হলো, অনুমান শব্দটার যে বিশ্লেষণ, সেখানে দেখো 2টো জিনিস নিয়ে রয়েছে, একটি হচ্ছে অনু আর একটি হচ্ছে মান। অনু শব্দের অর্থ হচ্ছে পরে বা পশ্চাতে, এবং মান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে অনুমানের ব্যুৎপত্তিগত অর্থ কি বলছে? সেই জ্ঞান যা পরে বা পশ্চাতে উদ্ভূত হয়, অর্থাৎ পশ্চাতের জ্ঞান। শব্দটির কোনো অর্থকেই এখানে সূচিত করা যাচ্ছে না যদি তার আগে একটি পূর্ব জ্ঞানকে স্বীকার করা না হয়। তাহলে অনুমানের ক্ষেত্রে আমি দেখছি পরে আমার জ্ঞানটা হলেও আগে একটা জ্ঞানের কিন্তু অবশ্যই প্রয়োজন। এই যে পূর্ব জ্ঞান,
সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। অনুমান তাই প্রত্যক্ষ জ্ঞানের পরে আবির্ভূত হয়, প্রত্যক্ষ জ্ঞানের পরে আসে বলেই এই প্রকার জ্ঞানকে বলা হচ্ছে পরোক্ষ জ্ঞান। তাহলে আমরা এই আলোচনাতে থেকে পরিষ্কার হলাম, প্রত্যক্ষ জ্ঞান ছিল আমার সরাসরি জ্ঞান, আর অনুমান হলো কিন্তু আমার পরোক্ষ জ্ঞান। তাহলে অনুমানের আগে কিন্তু আসছে তোমার প্রত্যক্ষ জ্ঞান। এরপরে আমরা একটা উদাহরণের মধ্যে দিয়ে অনুমানকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, অনুমানের স্বরূপ এখানে দেওয়া রয়েছে। উদাহরণটার মধ্যে বলছে যে কিভাবে আমরা আসছি, আমাদের জানা বিষয় থেকে আমরা অজ্ঞাত বিষয়ে চলে যাচ্ছি। জানা বিষয়টা কি রয়েছে? যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, দূরে ওই পাহাড়ে ধোঁয়া আছে, সুতরাং দূরে ওই পাহাড়ে আগুন আছে। তাহলে এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, এখানে দেখো যে যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, এই যে সম্পর্কটা তুমি কিন্তু সবসময় দেখতে পাচ্ছ যে যেখানে ধোঁয়া রয়েছে সেখানে আগুন রয়েছে। তারপরে কি বলা হলো? দূরে ওই পাহাড়ে ধোঁয়া রয়েছে, সুতরাং দূরের ওই পাহাড়ে আগুন রয়েছে। তাহলে এইভাবে আমরা অনুমানের সাহায্যে কিভাবে প্রমাণ করব সেখানে আসছি। যে এখানে অনুমানের সাহায্যে আমার যে অনুমিতি জ্ঞান হয় তা হচ্ছে দূরে ওই পাহাড়ে আগুন রয়েছে। এক্ষেত্রে আমরা কিছু জ্ঞাত সত্য থেকে কিছু অজ্ঞাত সত্যের অনুমান করি মাত্র। লক্ষণীয় বিষয় দেখো, জ্ঞাত সত্য থেকে তুমি অজ্ঞাত সত্যের অনুমান করছো। অনুমান লব্ধ জ্ঞান নিশ্চয়ত্ব জ্ঞান রূপে পরিগণিত হতে পারে না। এই যে উদাহরণটা দেওয়া রয়েছে, একটু ইন ডিটেলস বলি এই জায়গাটাতে, যে যেখানে যেখানে ধোঁয়া রয়েছে সেখানে সেখানে আগুন রয়েছে। তাহলে আমার এই যে উদাহরণটা, এখানে আমি কিভাবে প্রমাণ করব? অনুমানকে প্রমাণ করতে গেলে ন্যায় দর্শনে দেখানো হয়েছে যে তিনটে পদ আমার প্রয়োজন। কি কি? সাধ্য, পক্ষ আর হচ্ছে হেতু। আমি এখানে লিখলাম সাধ্য, পক্ষ আর হচ্ছে হেতু। এই তিনটে পদ আমার কি কি কাজ করছে দেখো। পক্ষ বলছে কি? যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় রয়েছে, এখানে পর্বত হচ্ছে পক্ষ। তাহলে এই যে পাহাড়ের কথা বলা হচ্ছে, পাহাড় বা পর্বত, এইটা হচ্ছে আমার পক্ষ। তাহলে পক্ষকে কি বলা হচ্ছে? পক্ষ আমাকে কি বলছে? যে অধিকরণের সাধ্য আছে কিনা এইরূপ সংশয় রয়েছে, যে পাহাড়ে সত্যি মানে আগুন আছে কিনা, এই যে সংশয়টা। তারপরে বলছে অনুমানের সাহায্যে আমরা প্রমাণ করতে চাই যাকে বা জানতে চাই তাকে বলা হচ্ছে সাধ্য। আমরা কোনটাকে জানতে চাইছি? যে এই আগুনটাকে আমি জানতে চাইছি, তাহলে এটা হচ্ছে সাধ্য। তাহলে কোথায় রয়েছে পক্ষ? এই পাহাড়ে আগুন সত্যিই আছে কিনা আমাকে সেটা জানতে হচ্ছে। আবারও বলি, পক্ষ আমি কাকে বললাম? যে অধিকরণে সাধ্য আছে। এবার আমি ভাষায় চলে যাই। যে অধিকরণে পক্ষে সাধ্য রয়েছে, আগুন রয়েছে, এই যে এইরূপ সংশয় থাকছে, সেই অধিকরণকে বলা হচ্ছে পক্ষ। তারপরে 2 নম্বরে কি বললাম? সাধ্য নিয়ে। যে অনুমানের সাহায্যে যাকে আমরা প্রমাণ করতে চাই, আমরা এই আগুনকে প্রমাণ করতে চাই, তাকে বলা হচ্ছে সাধ্য। সাধ্য কথাটির অর্থ হচ্ছে সাধন করা বা প্রমাণ করা। এরপরে কি বলছে? পক্ষ এবং হেতু। আমরা হেতুকে এবার দেখব। তাহলে পক্ষ এবং সাধ্যের যে সম্পর্ক, একে আমরা প্রমাণ করব, তাকে বলা হচ্ছে হেতু। এখানে ধোঁয়া হচ্ছে আমার হেতু। তাহলে আমি দূরে ওই পাহাড়ে আগুন রয়েছে, আমি সিদ্ধান্তে এলাম এইটা হচ্ছে আমার হেতু। তাহলে আমি হেতুতে আমার কাজটা কি হলো? পক্ষ এবং সাধ্যের যে সম্পর্ক সেটাকে প্রমাণ করা। তাহলে পাহাড়ে যে আগুন রয়েছে এই সম্পর্কটাকে আমি প্রমাণ করলাম কিসের সাহায্যে? ধোঁয়ার সাহায্যে। এরপরে আমি একটু বলবো, এই জায়গার উদাহরণটা একবার দেখে নাও, এটা তোমাদের বোঝার জন্য দরকার আছে। এরপরে যে কথায় যাব সেই কথাটি হচ্ছে ব্যাপ্তি। এটা পড়তে গেলে কিন্তু এই কথাটি আমাকে একটু জানতে হবে, যদি না জানি তাহলে একটু ফাঁকা হয়ে যাবে জায়গাটা। ধূমের সাথে বহ্নির অর্থাৎ হেতুর সাথে সাধ্যের যে নিয়ত সহচার সম্পর্ক তাকে বলা হচ্ছে ব্যাপ্তি। হেতুর সাথে সাধ্যের যে নিয়ত সহচার সম্পর্ক তাকে বলা হচ্ছে ব্যাপ্তি। নিয়ত সহচার সম্পর্ক মানে কি? তুমি সব সময় দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সময়
আলাদা হচ্ছে না। অর্থাৎ যেখানে ধোঁয়া আছে সেখানে সবসময় আগুন আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। এর থেকেই কিন্তু তুমি অনুমানটা করছো দূরে ওই পাহাড়ে আগুন রয়েছে। তাহলে এই ব্যাপ্তি জ্ঞান হচ্ছে আমার অনুমানের ভিত্তি। তাহলে অনুমিতির করণকে বলা হচ্ছে অনুমান প্রমাণ। এখানে আমি যেটা লেখা হয়েছে একবার বলে দিই, এখানে অনুমানের সাহায্যে আমার যে অনুমিতি জ্ঞান হচ্ছে তা হচ্ছে দূরে ওই পাহাড়ে আগুন আছে। এক্ষেত্রে আমরা কিছু জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের অনুমান করি মাত্র। তাহলে তোমার জানা জিনিস, কি জানা জিনিস রয়েছে? ধোঁয়া আর আগুনকে তুমি একসঙ্গে দেখেছো, ধোঁয়া রয়েছে মানে তুমি এটা জানো। অজ্ঞাত সত্য, আগুনটা দেখতে পাওনি, তুমি অনুমান করেছো যে আগুন রয়েছে। অনুমানলব্ধ জ্ঞান নিশ্চয়ত্ব জ্ঞান রূপে পরিগণিত হতে পারে না। এই যে কথাটা বললো এখানে, অনুমানলব্ধ জ্ঞান কিন্তু সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এরপরে 2 নম্বর পয়েন্টে কি বলছে, যে সম্ভাব্য রূপে অনুমান, অনুমানলব্ধ অনুমিতি তাই সবসময় সম্ভাব্য, কারণ তা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। অনুমানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকৃতি হচ্ছে এক্ষেত্রে সিদ্ধান্তটি যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে তা যুক্তিবাক্য থেকে নিঃসৃত। অনুমানের সিদ্ধান্ত যেটাকে আমরা প্রতিষ্ঠা করলাম সেটা কিন্তু এই দুটো যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়েছে। একবার দেখে নাও এই স্লাইডটা। তিন নম্বর পয়েন্টে যাব, ব্যাপ্তি সম্পর্ক। ব্যাপ্তির কথা একটু আগে বলেছিলাম। অনুমানের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে প্রমাণ করতে চাই, যেমন বলছে যে সাধ্য, যেমন এক্ষেত্রে আগুন, এই সাধ্য বা আগুনকে আমরা যেখানে প্রমাণ করতে চাই তাকে বলা হচ্ছে পক্ষ। কোথায় না, সেটা হচ্ছে পাহাড়ে। আর যার দ্বারা এই সাধ্যকে পক্ষে প্রমাণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে হেতু, ধোঁয়া। এই ধোঁয়া এবং আগুনের অর্থাৎ হেতু এবং সাধ্যের মধ্যে এই যে শর্তহীন স্বাভাবিক এবং নিয়ত ব্যতিক্রমহীন সম্বন্ধ তাকে বলা হচ্ছে ব্যাপ্তি সম্পর্ক। এই ব্যাপ্তি জ্ঞানের ওপর অনুমান নির্ভরশীল। একবার একটু লক্ষ্য করে দেখো, আমি পরেরটায় চলে যাব। তাহলে অনুমান কি সেটা আমরা জানলাম। এরপর আমরা আসব চার্বাক সম্প্রদায় কিভাবে অনুমান প্রমাণকে খণ্ডন করছেন। এই স্লাইডে আমরা দেখব চার্বাক সম্প্রদায় কিভাবে অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন। আমরা জানি চার্বাকরা কেবলমাত্র প্রত্যক্ষকে, যেটা সরাসরি দেখা যাচ্ছে, তাকেই প্রমাণ রূপে স্বীকার করেছেন। তাহলে প্রত্যক্ষের প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য চার্বাকগণ অনুমানকে খণ্ডন করেছেন। তাদের মতে অনুমান কোনো প্রমাণ নয়, কারণ তা সুনিশ্চিত জ্ঞান দিতে পারে না। অনুমান যে সুনিশ্চিত জ্ঞান দিতে পারে না তার মূল কারণ হলো ব্যাপ্তি নির্ভরতা। ব্যাপ্তি জ্ঞানের ওপর নির্ভর করে অনুমান সবসময় সম্ভব, ব্যাপ্তি জ্ঞান ছাড়া কোনো যথার্থ অনুমান সম্ভব নয়। চার্বাকগণ এই ব্যাপ্তি সম্পর্ককেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নস্যাৎ করেছেন, কারণ ব্যাপ্তি সম্পর্ককে খণ্ডন করতে পারলে অনুমানকেও খণ্ডন করা যাবে। তাহলে আমরা এখানে দেখলাম প্রথম যে পয়েন্টে বলা হচ্ছে যে ব্যাপ্তি জ্ঞানটাকে চার্বাকরা কিন্তু মেনে নিচ্ছে না। আমি পরে কারণগুলোর মধ্যে আসব। একটা পয়েন্ট এখানে দেখো বলেছে ব্যাপ্তি সম্বন্ধ হচ্ছে আন্দাজ করে করা হচ্ছে। যে এই যে পয়েন্টটা চার্বাকরা বলছেন যে ব্যাপ্তিজ্ঞান যেটা আমরা দেখলাম যে হেতু এবং সাধ্যের যে সহচার সম্পর্ক, যে ব্যাপ্তিজ্ঞান মূলত অন্ধকারে ঝাঁপ দেবার একটি প্রক্রিয়া এবং এর ওপর অনুমান নির্ভরশীল। তুমি যে হেতু ও সাধ্যের সম্পর্ককে প্রমাণ করছো সেটা তো তুমি সবটা দেখতে পাচ্ছ না, প্রত্যক্ষের মাধ্যমে হচ্ছে না, তাহলে সেটাও অনুমানের ওপর নির্ভর করে করতে হচ্ছে। আমি যদি অনুমানকে না মানি তাহলে আমি এটাকেও মানতে পারবো না। চার্বাকরা এটাই বলছে যে এটা অন্ধকারে ঝাঁপ দেওয়ার সঙ্গে একে তুলনা করা যেতে পারে। এক্ষেত্রে অনুমানটি একটি আন্দাজের বিষয় রূপে চিহ্নিত। এর কারণ হলো আমরা বিশেষ কয়েকটি বাস্তব দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু সার্বিক সম্বন্ধকে, সেই কয়েকটি দৃষ্টান্ত দেখে কিন্তু আমরা তার মধ্যে একটা সার্বিক সম্বন্ধকে পর্যবেক্ষণ করে বলা সেটা কিন্তু করতে পারি না। দৃষ্টান্ত হিসাবে কি বলছে, ধোঁয়া এবং আগুনকে পর্যবেক্ষণ করতে পারি আমরা ঠিকই, কিন্তু ধোঁয়া এবং আগুনের মধ্যে সার্বিক সম্বন্ধ রূপে যে ব্যাপ্তি রয়েছে
তাকে আমরা কখনোই প্রত্যক্ষ করতে পারি না। সুতরাং আমরা যেটা প্রত্যক্ষ করতে পারি না তার সম্পর্কে সঠিক জ্ঞানও লাভ করা যায় না। অনুমানের ধারণা তাই সন্দেহের দোলায় রয়েছে। এই কারণে অনুমানকে প্রমাণ রূপে স্বীকার করতে তারা কিন্তু রাজি নয়। তাহলে প্রথম পয়েন্টে এখানে দেখানো হলো যে চার্বাকরা ব্যাপ্তি জ্ঞানকেই স্বীকার করলেন না। যেহেতু ব্যাপ্তি জ্ঞান আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে দেখি, সেটার থেকে আমি সার্বিক সম্পর্কে অনুমান করি, সার্বিক দৃষ্টান্ত কিন্তু আমার পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। এই পয়েন্টের দিক থেকে তারা দেখালেন যে ব্যাপ্তি জ্ঞান যেটা রয়েছে সেটাকে তারা স্বীকার করছেন না। সুতরাং অনুমানকে যে প্রমাণ বলা যাবে ব্যাপ্তি জ্ঞানের দিক থেকে তারা সেটাকে খণ্ডন করলেন। 2 নম্বর পয়েন্টে কি বলছে? ব্যাপ্তি সম্বন্ধের মধ্যে একটা অসঙ্গতি রয়েছে। কি অসঙ্গতি? না, হেতু এবং সাধ্যের মধ্যে যে নিয়ত সহচার সম্বন্ধ, এই দুটো বিষয় বা বস্তু সবসময় একইভাবে অবস্থান করলেই যে তাদের মধ্যে একটি স্বাভাবিক সম্বন্ধ থাকবে, এই দাবিটা কিন্তু তারা মেনে নিলেন না। এই ক্ষেত্রে বলছে যে ঘটনা দুটিকে পর্যবেক্ষণ করা গেলেও তাদের অন্তস্থ যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে তো আমি পর্যবেক্ষণ করতে পারছি না। তারা এইভাবে এই দিকটাকে দেখালেন। উদাহরণে কি বলছেন যে আমরা পাশাপাশি অবস্থিত ধোঁয়া এবং আগুনকে পর্যবেক্ষণ করতে পারি ঠিকই, কিন্তু উভয়ের মধ্যে যে সম্বন্ধ আছে সেটাকে কি করে আমরা পর্যবেক্ষণ করব। দ্বিতীয় পয়েন্টে তাহলে আমার বলা হলো যে ব্যাপ্তি সম্বন্ধের অসঙ্গতিকে তারা প্রমাণ করলেন। 3 নম্বর পয়েন্ট, এইখানে বলছে অনবস্থা দোষ। অনবস্থা দোষ কি বলছে? চার্বাকরা বলছে ব্যাপ্তি জ্ঞান প্রত্যক্ষযোগ্য নয় এবং সেটা আবার অনুমান নির্ভরও হতে পারে না। ব্যাপ্তি জ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য যদি অনুমানের ওপর নির্ভরশীল হতে হয়, তাহলে ওই অনুমানটাকেও প্রতিষ্ঠা করার জন্য আরেকটি অনুমানের ওপর নির্ভরশীল হতে হবে, যেটা আমরা দেখছিলাম ধোঁয়া এবং আগুনের মধ্যে যে সম্পর্ক আমরা একটা দৃষ্টান্তে দেখতে পেলাম, কিন্তু সব দৃষ্টান্তে তো দেখা সম্ভব হচ্ছে না। তাহলে আমি সবসময় আমি সার্বিক বললাম যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, কি করে সার্বিকে যাব? তাহলে এটাও আমাকে অনুমান করে বলতে হচ্ছে। তাহলে এই পয়েন্টে বলছে অনুমানকে প্রমাণ করার জন্য আরেকটা অনুমানের ওপরে ডিপেন্ড করতে হচ্ছে। এইভাবে পরপর এই প্রক্রিয়াটি চলতে থাকলে কিন্তু অনবস্থা দোষ দেখা দেবে। এর পরের পয়েন্টে চলে যাই, যেখানে বলা হচ্ছে চার্বাক মতে ব্যাপ্তি সম্পর্কে জ্ঞান কোনো আপ্ত বা বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় না। কারণ যে আপ্ত বা বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছ থেকে অনুমান পাওয়া যাবে বলে আমরা মনে করি, সেই ব্যক্তিটি প্রকৃতপক্ষে বিশ্বাসযোগ্য কিনা আবার অন্য আর এক অনুমান সাপেক্ষ এই জায়গাটা হয়ে যাচ্ছে। কারণ বিশ্বাসযোগ্যতাকে আমরা কখনোই প্রত্যক্ষ করতে পারি না। ব্যক্তির আচার আচরণ, দৈনন্দিন ব্যবহার, তার জীবনধারা, এখান থেকে আমরা বিশ্বাসযোগ্যতাকে অনুমান করি। এর থেকেই দাবি করা হচ্ছে যে আমাদের যে চার্বাকদের যে শব্দ জ্ঞান বা আপ্তজ্ঞান, এইটা ব্যাপ্তিরূপে পরিগণিত যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। ফলে ব্যাপ্তি জ্ঞানের উপায় হিসাবে অনুমানকে স্বীকার করলে যে দোষের উদ্ভব হবে, এখানেও কিন্তু সেই একই দোষ দেখতে পাওয়া যাবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অব্যভিচারী সম্বন্ধ প্রমাণের অভাব। অনেকে আবার এই অভিমত বলছেন যে কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে ব্যাপ্তির সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। তাদের বক্তব্য অনুযায়ী একমাত্র ধোঁয়া এবং আগুনের মধ্যে এক প্রকার কার্যকারণ সম্পর্ক যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে ধোঁয়া এবং আগুনের মধ্যে ব্যাপ্তির সম্পর্ককেও জানা যাবে। কিন্তু চার্বাকপন্থীরা এই অভিমত স্বীকার করছে না। তাদের মতে দুটো বিষয় বা ঘটনার মধ্যে তখনই কার্যকারণ সম্পর্ককে স্বীকার করা হয় যখন উভয় ঘটনার মধ্যে একটি শর্তহীন নিয়ত ঘটনা পর্যবেক্ষিত হয়। কিন্তু ঘটনা দুটিকে সাহচর্য সম্বন্ধের মাধ্যমে একসঙ্গে বারবার ঘটতে দেখলে তাদের মধ্যে নিয়ত অব্যভিচারী ব্যাপ্তি সম্বন্ধ আছে, এই কথা কিন্তু প্রমাণ করা যায় না। এর জন্য প্রয়োজন কি আমাদের? যে দুটি ঘটনার সম্বন্ধকে শর্তহীন হতে হবে। সুতরাং ব্যাপ্তি সম্বন্ধের উপর নির্ভর করে যে অনুমান গঠিত হচ্ছে, এটাকে কিন্তু আমরা বলতে পারছি না।
এবার 6 নম্বর পয়েন্টে আসি আমি। উপমানের দ্বারা সঠিক অনুমান অসম্ভব। অনেক দার্শনিক সম্প্রদায় দাবি করেন যে উপমান দ্বারা অনুমানের ভিত্তিরূপ ব্যাপ্তির সম্পর্ককে প্রতিষ্ঠা করা যায়। অনুমান যখন সাদৃশ্য ভিত্তিক হয় তখন তা উপমান রূপে গৃহীত হয়। যেমন বলছে, কোনো ব্যক্তি কোনোদিন নীল গরু দেখেনি, তাকে নীল গরুর বর্ণনা দেওয়া হলে যে জন্তুর সঙ্গে ওই বর্ণনার মিল থাকবে তাকেই সে নীল গরু রূপে চিহ্নিত করবে। তাহলে এখানে উপমানের অনেক ভুল প্রয়োগও হতে পারে। সুতরাং উপমানের দ্বারাও আমরা কি বলছি, যে সঠিক অনুমান লাভ করতে পারছি না। কাজেই অনুমান কখনোই সঠিক প্রমাণ রূপে এখানে গ্রাহ্য হতে পারছে না। তা আমরা এর পরে যেটায় আসব, সেখানে দেখো অনুমানের স্বতন্ত্র স্বীকৃতি অপ্রয়োজনীয়। তাহলে চার্বাকগণ সব শেষে তারা কি বলছে, যে চার্বাকগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেছেন এই যুক্তিতে যে তারা সরাসরিভাবে আমাদের প্রমা জ্ঞানের নির্দেশ দেয়। কিন্তু প্রত্যক্ষ ছাড়া যে সমস্ত প্রমাণকে ভারতীয় দর্শনে স্বীকার করা হয়েছে তাদের সবগুলি কিন্তু সরাসরিভাবে কখনো প্রমা জ্ঞানকে সূচিত করে না। এগুলো কিন্তু পরোক্ষ জ্ঞান। এই পরোক্ষ জ্ঞানও প্রত্যক্ষের ওপর নির্ভরশীল। সুতরাং প্রমাণ হিসাবে অনুমানের স্বতন্ত্র স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। অতএব চার্বাকগণ মনে করেন অনুমান, উপমান এবং শব্দ কখনোই প্রমাণ পদবাচ্য হতে পারে না। আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, চার্বাকগণ যে অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন, সেখানে আমরা প্রথমে দেখেছিলাম ব্যাপ্তিকে আন্দাজ করা হয়েছে, ব্যাপ্তি সম্বন্ধের মধ্যে অসঙ্গতি রয়েছে, অনবস্থা দোষ এবং ব্যক্তিজ্ঞান আপ্তব্যক্তির থেকেও যেটা পাওয়া হচ্ছে সেটাও সরাসরি ঠিক হচ্ছে না, অলভ্য। তারপরে কি বলছিল, অব্যভিচারী সম্বন্ধ প্রমাণের অভাব, উপমানের দ্বারা সঠিক অনুমান অসম্ভব, এবং সর্বশেষে তারা বললেন অনুমান স্বতন্ত্র স্বীকৃতি হচ্ছে অপ্রয়োজনীয়, এটা তাদের প্রয়োজন নেই। এরপরে এই যে চার্বাকগণ তাদের অভিমতটাকে দিলেন, চার্বাকগণের এই অভিমত সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় যে মেনে নেবে সেটা তো নয়, তারা তাদের পক্ষে তাদের সমর্থনে যুক্তি দেখাবে, চার্বাকগণ সেটাকে খণ্ডন করবে। কিভাবে হবে পরপর আমি যাব সমালোচনাতে। দেখো, যে জ্ঞানতত্ত্ব সম্পর্কিত চার্বাকদের এই যে মতবাদ বিভিন্ন যুক্তি তর্কের দ্বারা সমর্থিত হলেও তা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। বিভিন্ন ভারতীয় দার্শনিক সম্প্রদায় অনুমান সম্পর্কিত চার্বাকদের মতবাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। আচ্ছা, একবার একটু এই লেখাটাকে লক্ষ্য করো। বৌদ্ধ সম্প্রদায় চার্বাকদের কঠোর সমালোচনা করে বলছেন এই জগতের সব কিছুই কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত, কার্যকারণ সম্পর্ক ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নেই, আর যার কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে আমরা কোনো জ্ঞান লাভ করতে পারি না। এই জন্য বৌদ্ধগণ তাদের প্রতীত্য সমুৎপাত তত্ত্ব, যেটা কার্যকারণ তত্ত্ব, তার ওপর গুরুত্ব দিয়েছেন। এই প্রতীত্য সমুৎপাত বা কার্যকারণ সম্বন্ধ শুধুমাত্র অনুমান প্রক্রিয়ার সাহায্যে প্রতিষ্ঠা করা সম্ভব। সুতরাং অনুমান ছাড়া কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাছাড়া বলা হচ্ছে যে চার্বাক বিরোধী দার্শনিকরা যে অনুমানকে স্বীকার করেছেন তা চার্বাকগণ জানেন কি করে? সেও তো এক প্রকার অনুমানের ব্যাপার, অনুমানের সাহায্যেই তারা জানছেন। তাহলে বলছে যে দাবি করা হচ্ছে যে এখানে অনুমানের সাহায্যেই অনুমানকে চার্বাকরা কিন্তু খণ্ডন করেছেন। সুতরাং অনুমান সম্পর্কে চার্বাকদের যে যুক্তি সেটা কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বৌদ্ধদের প্রতীত্য সমুৎপাত তত্ত্ব দিয়ে দেখানো হলো। এরপরে আসবো ন্যায় সম্প্রদায়ের কথা। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অনুমান প্রমাণ নয়। চার্বাকদের এই মতকে নৈয়ায়িকরাও অস্বীকার করেছেন। চার্বাকরা বলছেন যে অনুমান কখনো সঠিক জ্ঞান দিতে পারে না। কেন না, সেটা সবসময় সম্ভাবনামূলক। কিন্তু নৈয়ায়িকরা বলছেন অনুমানের অর্থই তো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া। অনুমান একটি প্রক্রিয়া যার এক অংশ হচ্ছে জ্ঞাত আর অপর অংশটি হচ্ছে তোমার কাছে অজ্ঞাত। কিন্তু অনুমান যদি সংশয়াত্মক বলে সঠিক জ্ঞান দান করতে না পারে তাহলে তার সমস্ত অংশই সম্ভাবনামূলক রূপে পরিগণিত হবে।
এই ক্ষেত্রে অনুমানের ভিত্তি বা অংশ তথা প্রথম অংশ যা প্রত্যক্ষ বলে চিহ্নিত হচ্ছে সেটাও কিন্তু সংশয়াত্মক থাকছে, সেখানেও সম্ভাবনা দেখা দিতে পারে। অতএব প্রত্যক্ষ যে একমাত্র প্রমাণ, চার্বাকদের এই দাবিটিও কিন্তু গ্রাহ্য হতে পারে না। আবার শব্দ প্রমাণের বিরুদ্ধেও চার্বাকগণ তাদের আপত্তি জানিয়েছে। তারা বলছেন শব্দের মাধ্যমেও আমরা অনেক জ্ঞান পেয়ে থাকি, সুতরাং শব্দ প্রমাণকেও খণ্ডন করা যাবে না। নৈয়ায়িক দার্শনিক উদয়নাচার্য এখানে বলছেন যে চার্বাকরা যখন ভবিষ্যতের কথা বলছেন তখন তারা সেই ভবিষ্যৎকে কিভাবে জানছেন তারা কিন্তু প্রশ্ন করছেন। প্রত্যক্ষের দ্বারা নিশ্চয়ই ভবিষ্যৎকে জানা যায় না, তাহলে স্বীকার করতে হবে অনুমানের সাহায্যে ভবিষ্যৎকে জানা যায়। তাহলে চার্বাকরা কিন্তু এখানে অনুমানের ওপরে নির্ভর করলেন, অথচ চার্বাকরা দেখাচ্ছেন অনুমান প্রমাণ নয়। কাজেই অনুমানের যথার্থতা স্বীকার না করে চার্বাকরা কিন্তু কখনোই ভবিষ্যতের কথাও বলতে পারবেন না। এরপরে বেদান্ত দর্শন সম্প্রদায় চার্বাকদের মতকে কিভাবে খণ্ডন করেছেন সেটা বলা হচ্ছে। যারা বেদান্ত দর্শন সম্প্রদায় চার্বাকদের মতবাদকে কঠোরভাবে খণ্ডন করেছেন, চার্বাকপন্থীরা কি বলছেন যে অনুমানকে কখনোই প্রত্যক্ষের মাধ্যমে পাওয়া যায় না, কারণ অনুমানের ভিত্তিভূমি যে ব্যাপ্তি সম্পর্ক তা আদৌ প্রত্যক্ষ গ্রাহ্য নয়, সুতরাং অনুমানও প্রত্যক্ষ গ্রাহ্য নয়। কিন্তু বেদান্তীরা এই যুক্তির বিরোধিতা করে বলেন অনুমানের যথার্থতা যেমন প্রত্যক্ষ গ্রাহ্য নয়, তার অযথার্থতাও প্রত্যক্ষ গ্রাহ্য নয়। যদি এটি সত্য হয় তবে অনুমান যে প্রমাণ নয় এর যথার্থতা বা সত্যতা প্রতিপাদিত হবে কি করে? এইখানে প্রশ্নতে তারা বলছেন এই সম্পর্কে চার্বাক দার্শনিকগণ তারা কিন্তু উত্তর দিচ্ছেন না। বেদান্তীরা বলছেন যে প্রত্যক্ষ ছাড়া আর অন্য কোনো প্রমাণ না মানলেও অন্যান্য প্রমাণকে, অনুমান, শব্দ, উপমান এদেরকে সামনে নিয়ে এসে যদি নস্যাৎ করা হয় তাহলে এটাও তো একটা প্রক্রিয়া হয়ে যাচ্ছে। তাহলে চার্বাক সম্প্রদায়ের যে অনুমান প্রমাণ সেটা কিন্তু বেদান্তীরা চার্বাক শব্দ প্রমাণ বর্জনের বিরুদ্ধে যে অভিমত দেখালেন সেখানে কিন্তু সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রামানুজের শিষ্য এখানে বৈকুণ্ঠনাথ অনুমান সম্পর্কে চার্বাক মতের সমালোচনা করেছেন এবং চার্বাকরা অনুমান প্রমাণের দ্বারাই চেষ্টা করেছেন বলতে যে অনুমান প্রমাণ নয়। তাদের কিন্তু স্বতন্ত্র যুক্তি হিসাবে এখানে কিছু রইল না। এরপরে জৈন দার্শনিকরা চার্বাকদের এই যে ঈশ্বর, আত্মা, স্বর্গ, পরলোক এই যে অতীন্দ্রিয় সত্তার অস্তিত্ব অস্বীকার করে, তখন তারা অনুমানের সাহায্য নিয়েই এই সিদ্ধান্ত করছে। কি বলছে তারা? যা কিছু প্রত্যক্ষ গ্রাহ্য কেবল তাদেরই অস্তিত্ব রয়েছে, আত্মা, ঈশ্বর প্রভৃতি প্রত্যক্ষ গ্রাহ্য নয়, সুতরাং আত্মা, ঈশ্বর এদের কোনো অস্তিত্ব নেই। তাহলে চার্বাকদের বিরুদ্ধে জৈনরা অভিযোগ করছেন যদি চার্বাকদের প্রশ্ন করা হয় প্রত্যক্ষকে কেন একমাত্র প্রমাণ বলা হবে, তাহলে কিন্তু তারা নীরব রয়েছে, তাদের বক্তব্য তাহলে প্রতিষ্ঠিত হবে না যদি নীরব থাকে। যদি তারা এই বক্তব্যের সপক্ষে যুক্তি দেয় তাহলে কিন্তু তারা কি করছে, প্রকারান্তরে অনুমানকে স্বীকার করে নিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে অনুমানকে তারা কিন্তু নীরব থেকেই স্বীকার করে নিচ্ছে। পরিশেষে আমরা বলছি যে অনুমান প্রমাণ স্বীকার না করলে সমস্ত প্রমাণকে কিন্তু অস্বীকার করে নিতে হচ্ছে। অনুমান পরিশেষে বলা যায় অনুমান প্রমাণ স্বীকার না করলে সমস্ত প্রকার আলোচনা, তর্ক বিতর্ক এবং ব্যবহারিক যে আমাদের জীবনযাত্রা সেটাও অচল হয়ে পড়বে। তাহলে আমি সিদ্ধান্তে কি আসতে পারি যে প্রত্যক্ষের সাহায্যে অনুমানের অপ্রামাণ্য জানা যায় না, একমাত্র অনুমানের সাহায্যে অনুমানের অযথার্থতা প্রমাণ করা যায়। এইভাবেই কিন্তু চার্বাকরা দেখালেন যে অনুমান প্রমাণ কিন্তু সম্ভব নয়। এবার পরিশেষে কি বলছে দেখো, চার্বাকদের জ্ঞানতত্ত্ব সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ রূপে যদি স্বীকার করা হয় তাহলে জ্ঞানতত্ত্বের পরিধিটি অত্যন্ত সংকুচিত হয়ে পড়বে। কিন্তু বিপুল এই পৃথিবীর জ্ঞান ভাণ্ডার অসীম, মানুষ অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, কিন্তু অজানাকে জানা বা অদেখাকে দেখা সেটা তো শুধুমাত্র প্রত্যক্ষ নয়। দৈহিক এবং মানস প্রত্যক্ষের মতো বিভিন্ন প্রকার অলৌকিক যে প্রত্যক্ষ ভারতীয় দর্শনে স্বীকার করা হয়েছে, এই অলৌকিক প্রত্যক্ষের জন্যও কিন্তু আমাদের 6টি ইন্দ্রিয়ের দ্বারা অনুমানকে পাওয়া যায়। 6টি ইন্দ্রিয়
এই সব এখানে দেখো লেখাটা রয়েছে, এই সমস্ত অলৌকিক প্রত্যক্ষ আমাদের 6টি ইন্দ্রিয়ের দ্বারা লভ্য নয়, এগুলো অনুমান করেই আমাদের জানতে হয়। সুতরাং অনুমান প্রমাণকে পরিহার করে শুধুমাত্র প্রত্যক্ষ প্রমাণের ওপর নির্ভর করার ফলে চার্বাকদের এই জ্ঞান তত্ত্ব একচক্ষু হরিণের মতো একটা বিপজ্জনক পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে আছে। সেই জন্যই এখানে বলা হচ্ছে যে জ্ঞান লাভের জন্য অনুমান প্রমাণকে অবশ্যই স্বীকার করতে হবে। চার্বাকরা কিন্তু সেটা করেননি, এখানে কিন্তু তাদের সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমরা আজকে চার্বাকরা অনুমান প্রমাণকে কিভাবে খণ্ডন করেছেন আমরা 4র্থ অধ্যায়ে এটা দেখলাম। এর ওপরে নির্ভর করে কতগুলো প্রশ্ন হতে পারে সেটা একটু দেখিয়েছি খুব অল্প করে করে। অনুমানের প্রামাণ্য খণ্ডন কারা করেছেন? চার্বাক, বৌদ্ধ, বৈশেষিক, ন্যায়। যেটা উত্তর হবে তোমরা বলবে। ব্যাপ্তি সম্পর্ককে কারা স্বীকার করেন না? এখানে 4টে অপশান দেওয়া আছে, তুমি বলবে। এরপরে দেখো আরেকটা আমাদের অনুমান প্রমাণ, চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন? 4টে অপশান দেওয়া রয়েছে, যেটা ঠিক সেটা তুমি লিখবে। কিসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায়? এখানেও 4টে অপশান রয়েছে, তুমি চলে এসো উত্তর করবে। এরপরে আমাদের রিজনিং টাইপ যেটা রয়েছে, চার্বাকগণ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেছেন, একমাত্র প্রত্যক্ষ হলো প্রমাণ বৈশিষ্ট্যধারী। এখানে কোনটা ঠিক সেটা কিন্তু তোমাকে বার করতে হবে। অনুমান হচ্ছে সম্ভাবনামূলক এবং তার কারণ হিসাবে চার্বাকগণ অনুমানকে অস্বীকার করেছেন, অনুমান হচ্ছে সম্ভাবনামূলক যুক্তি দেখিয়েছে। এর মধ্যে 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক তোমাকে সেটা বলতে হবে। সত্য মিথ্যা এখানে দেওয়া রয়েছে। চার্বাকগণ অর্থাপত্তি বলে এক প্রকার প্রমাণ মানেন, চার্বাকগণ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেছেন, চার্বাকগণ অনুমানকে প্রমাণ বলে মানেন না, চার্বাকগণ শব্দ প্রমাণ স্বীকার করেছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা এখানে অপশানে আছে, তুমি বলবে। তারপরেরটাও রয়েছে, অনুমান কোনো প্রমাণ নয়, অনুমান ব্যাপ্তি নির্ভর। চার্বাকগণ ব্যাপ্তি সম্পর্কে স্বীকার করেছেন, চার্বাকগণ বলছেন ব্যাপ্তি হলো নিঃসন্দিগ্ধ জ্ঞান। কোনটা সত্য কোনটা মিথ্যা এইভাবে তোমাকে নির্বাচন করতে হবে। এবার স্তম্ভ মেলানো রয়েছে, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। চার্বাকদের জড়বাদ নামে যে মতবাদ রয়েছে তা হলো, ওখানে স্তম্ভতে রয়েছে লোকায়ত মতবাদ। এখানে পরপর দেখে নেবে কোনটার সাথে কোনটা মিলবে সেটা কিন্তু বলতে হবে। ডায়াগ্রাম বেস দেখো, এইভাবে প্রশ্ন হতে পারে যে ভূতগুলোর ক্রম কিভাবে হবে। ক্ষিতি অব তেজ মরুত, মরুত অব তেজ ক্ষিতি পরপর রয়েছে, যেটা হবে তোমরা সেটা বলবে। আর আমাদের কেস বেস যেটা, যে অনুচ্ছেদটা পড়ে তার সঙ্গে প্রশ্ন থাকবে কতগুলো, তার উত্তর দাও। এখানেও একটি দেওয়া রয়েছে। ভারতীয় দর্শনে বেদের অপর নাম দেওয়া হয়েছে শব্দ বা আপ্তবাক্য বলতে বেদ বাক্যকে বোঝানো হয়েছে। চার্বাকরা বেদের প্রামাণ্য স্বীকার করেন না। তারা মনে করেন ভণ্ড, ধূর্ত, নিশাচর এই 3 শ্রেণীর লোক মিলিত হয়ে বেদ রচনা করেছেন। বৈদিক বাক্য গ্রহণযোগ্য নয়, বেদ তাই অপৌরুষেয় নয়। এখানে কোন গ্রন্থের প্রামাণ্য তারা স্বীকার করেন না? উপনিষদ, ব্রহ্মসূত্র, বেদ এদের কোনোটিই নয়। যেটা হবে উত্তরটা বলা হবে। এইভাবে কিন্তু আমাদের ভাগে ভাগে উচ্চ মাধ্যমিকের প্রশ্নগুলো আসবে। যেহেতু তোমাদের সেমিস্টার 1 পুরো প্রশ্ন MCQ, অতএব আর যে চ্যাপ্টারটি পড়ানো হলো সেটার নম্বর কিন্তু 3। এখান থেকে 3টে প্রশ্ন আসবে। 3টে প্রশ্নের জন্য কিন্তু তোমাকে একটু ভেতরে ঢুকে কিন্তু এই জায়গাগুলোকে জানতে হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো। আর যে অংশ বুঝতে পারবে না বা কোনো অসুবিধা হবে কমেন্ট সেকশানে তোমাদের প্রশ্ন লিখবে, আমরা উত্তর দিয়ে দেব। অবশ্যই সকলে খুব ভালো থেকো।